হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং সকলকে। জিকেজিএস এর নতুন প্র্যাকটিস ক্লাস আজ আমরা আলোচনা করতে চলেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রতিদিন এই সেশনটিতে আলোচনা করি। তো অবশ্যই সেশনটি যারা প্রতিদিন দেখছো সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে দাও সকলে, এবং সকলে কিন্তু ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে। অবশ্যই টিডব্লিউএস একাডেমির সমস্ত ক্লাস দেখতে, সরকারি চাকরির সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো ফ্রিতে দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। শুরু করি আজকের পর্ব। প্রথম প্রশ্ন, কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কী চাষের জন্য বিখ্যাত? কর্ণাটক হচ্ছে ভারতের একটি রাজ্য, দক্ষিণ ভারতের একটি রাজ্য। এই রাজ্যতে পাহাড়ি অঞ্চলে এক ধরনের বিশেষ ফসল খুবই বেশি পরিমাণে চাষ হয়ে থাকে, সেটা কি? কর্ণাটকের পাহাড়ি অঞ্চল, ডিয়ার স্টুডেন্টস, কফি চাষের জন্য খুবই কিন্তু উপযুক্ত এবং কফি চাষ খুবই বেশি পরিমাণে এখানে হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি না জেনে থাকো তাহলে একটা তথ্য এখানে তোমাদের বলে রাখি। কর্ণাটক ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য, অর্থাৎ ভারতের সবথেকে বেশি কফি উৎপাদিত হয়ে থাকে কর্ণাটক রাজ্যে। তো এই কারণে কর্ণাটককে কিন্তু কফি রাজ্যও বলা হয়। কর্ণাটক কি? কর্ণাটক হচ্ছে কফি রাজ্য নামেও পরিচিত। গুড। এর পরের প্রশ্ন আমরা দেখব, নিচের কোন বৈশিষ্ট্যটি বৌদ্ধ ধর্মকে জৈন ধর্ম থেকে আলাদা করে? নিচের কোন এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য বৌদ্ধ এবং জৈন ধর্মকে আলাদা করে থাকে? দেখো, বৌদ্ধ এবং জৈন ধর্মের ভিতর অনেক সিমিলারিটি আছে, কারণ এগুলো সবই প্রতিবাদী ধর্ম আন্দোলনের পরবর্তী সময়ে বা আর্যদের পরবর্তী সময়ে, মাফ করবে, বৈদিক সভ্যতার পরবর্তী সময়ে এই জৈন এবং বৌদ্ধ ধর্মের উৎপত্তি ঘটেছিল। তো জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কোন বিষয়টি আলাদা? জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে আলাদা বিষয়টি হচ্ছে আচরণ এবং আত্মমর্যাদার চরম রূপ। আচরণ এবং আত্মমর্যাদার চরম রূপ। নেক্সট কোশ্চেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো 3 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলা হয় কি? পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলা হয়ে থাকে অটোগ্যামি। অটোগ্যামি এগুলো সব স্বপরাগায়নের ভাগ। পরাগায়নের একটা ভাগ হচ্ছে অটোগ্যামি, যেখানে পরাগধানী থেকে পরাগরেণুতে একই ফুলের গর্ভমুণ্ডে কিন্তু স্থানান্তরিত হয়ে থাকে। ওকে, পরাগরেণু। নেক্সট, মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। লিভার বা যকৃৎ মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল? ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন, বৈদ্যুতিক ট্রেন, এটা চলাচল শুরু হয়েছিল 1925 সালে। আচ্ছা, ট্রেনের ইতিহাস যদি না জানো তো জেনে রাখো, প্রথম ট্রেন চলাচল কবে শুরু হয়?
ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কবে জানো? ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল 1853-তে বোম্বে থেকে থানের মধ্যে, 1853 সালে, তাই না? তো এখানে একটা জিনিস দেখো, এই যে প্রথম ট্রেনটা চলাচল শুরু হয়েছিল এটা অবশ্য বাষ্পচালিত ট্রেন ছিল, এটা কোনো বৈদ্যুতিক ট্রেন ছিল না। বৈদ্যুতিক ট্রেন 1925-এ চলাচল শুরু হয় এবং প্রথম যে রুটে এই ট্রেনটি চলেছিল সেটা হচ্ছে মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনালস থেকে ভিক্টোরিয়া টার্মিনালস ভিক্টোরিয়া টার্মিনালসের বর্তমান নামটাও একটু জেনে রাখো। এটার বর্তমান নাম হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনালস। এটা একটা ভারতের কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাও মনে রাখবে, ভারতের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রেলওয়ে স্টেশন হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনালস। এখান থেকে কুর্লা হারবারের মধ্যে, এখান থেকে কুর্লা হারবারের মধ্যে চলেছিল এই ট্রেনটি। তো ভিক্টোরিয়া টার্মিনালস বা ছত্রপতি শিবাজি টার্মিনালস একই কিন্তু স্টেশনের নাম, এটা মনে রাখবে। ব্রিটিশদের সময় নির্মিত একটা রেলওয়ে স্টেশন ছিল, এখান থেকে কুর্লা হারবারের মধ্যে কিন্তু চলেছিল, হারবার হবে এটা, মাফ করবে, এর মধ্যে চলেছিল। নেক্সট কোশ্চেন ইজ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সম্প্রতিকালে বিষ্ণুদেও সাঁইকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। ছত্তিশগড়ের তিনি মুখ্যমন্ত্রী। ছত্তিশগড় এর মুখ্যমন্ত্রী যদি বিষ্ণুদেও সাঁই হয়, তাহলে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো জেনে রাখো। যেমন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে অনুমুলা রেবন্ত রেড্ডি, রেবন্ত রেড্ডি হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এন চন্দ্রবাবু নাইডু, এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এম কে স্ট্যালিন হচ্ছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন ইজ একটা অর্থনীতির প্রশ্ন। নিচের কোনটিকে ইউনিট প্রতি সঞ্চয়ের আয়ের পরিবর্তন হিসেবে বর্ণনা করা হয়? একটা এখানে বিশেষ বর্ণনাকে বা বিশেষ একটা এখানে বিষয়কে ইউনিট প্রতি সঞ্চয়ের আয়ের পরিবর্তন হিসাবে বর্ণনা করা হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে এখানে মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, MPS, মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? ভারতের প্রধান বিচারপতি যিনি হবেন তাকে নিযুক্ত করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। শুধু প্রধান বিচারপতি নয়, তার সঙ্গে হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সকলকেই নিযুক্ত করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, বলো তো দেখি বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি
সঞ্জীব খান্না। কে ডিয়ার স্টুডেন্টস? সঞ্জীব খান্না। ইনি হচ্ছেন 51তম বিচারপতি, 51তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি হয়ে থাকেন তাকেই আমরা ভারতের প্রধান বিচারপতিও বলে থাকি। নিচের কোনটি শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের উৎস? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কোনটি? এখানে এখানে একটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় কথাটা এখানে হওয়ার কথা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস হিসাবে কোনটিকে ধরা হয়? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এর ভিতরে সামবেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস হিসাবে ধরা হয়। রংকার হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব, এটি কোন রাজ্যে পালন করা হয়? রংকার একটা বিশেষ উৎসব যেটা আদিবাসীদের দ্বারা পালিত হয়ে থাকে বা ট্রাইবাল কমিউনিটি দ্বারা এটা কিন্তু সেলিব্রেট করা হয়। তো এই উৎসবটি কোথাকার উৎসব? সুন্দর একটা প্রশ্ন। রংকার উৎসবটা পালিত হয়ে থাকে কোথায় ডিয়ার স্টুডেন্টস? অসম রাজ্যে পালিত হয়ে থাকে রংকার উৎসবটা। গুড। নেক্সট কোশ্চেন ইজ একটা হোমওয়ার্ক। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারতের সবচেয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। অবশ্যই আজকের এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তো অবশ্যই এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা ক্লাসটি শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দাও। নেক্সট 11 নম্বর প্রশ্ন। ফিসকাল পলিসি কাকে বলে? কোনটিকে ফিসকাল পলিসি বলা হয়ে থাকে? রাজস্ব নীতিকে বলা হয়ে থাকে ফিসকাল পলিসি। নিম্নলিখিত কোন খাদ্যদ্রব্যটি অ্যালুমিনিয়ামের পাত্রে সংরক্ষণ করা যায় না? কোনটিকে অ্যালুমিনিয়ামের পাত্রে সংরক্ষণ করা যায় না? বলো দ্রুত। অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যায় না আমলকির আচারকে। পুডিং, দুধ, সেদ্ধ চাল এসব রাখা যাবে, কিন্তু আমলকির আচারকে সাধারণত কাঁচের পাত্রে রাখা হয়ে থাকে অথবা অন্য কিছুতে রাখা হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা হয় না। কারণ আমলকিতে থাকে কি বলতো দেখি? আমলকিতে থাকে কি ডিয়ার স্টুডেন্টস? অ্যাসিড থাকে, তাই না? তো এটা যেহেতু এখানে অ্যাসিড থাকে তার কারণে এটা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে কিন্তু এটা বিক্রিয়া করবে অ্যালুমিনিয়ামের সঙ্গে, তো এই কারণে রাখা হয় না এই আমলকিটাকে অ্যালুমিনিয়ামের পাত্রে। ভারতের সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? ভারতের সংবিধানে কতগুলি তফসিল আছে? ফটাফট উত্তর করো সকলে। ভারতের সংবিধানে টোটাল তফসিল আছে 12টি। 12টি। এটা হচ্ছে বর্তমানে আছে, কিন্তু মূল সংবিধানে আলাদা ছিল। মূল সংবিধানে 8টি তফসিল ছিল। মূল সংবিধান কয়টি তফসিল ছিল? 8টি তফসিল ছিল মূল সংবিধানে, বর্তমানে এটা বেড়ে 12টি হয়েছে। টিকাকরণের পদ্ধতি কে আবিষ্কার করেন? এনিওয়ান? টিকাকরণের পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন টিকাকরণের পদ্ধতি। এডওয়ার্ড জেনার ইনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন প্রথম। গুটি বসন্তের টিকা তিনি আবিষ্কার করেছিলেন প্রথমে। এরপরে দেখি আমরা
কালাহান্ডি বক্সাইট খনি কোন রাজ্যে আছে? বক্সাইট, বক্সাইট কিসের একক, কিসের খনি জানো? বক্সাইট কিসের আকরিক? বক্সাইট হচ্ছে, বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হিসাবে পরিচিত এই বক্সাইট, বক্সাইটটা সব থেকে বেশি পরিমাণ উৎপাদিত হয়ে থাকে ওড়িশাতে। ওড়িশা ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য। সব থেকে বেশি বক্সাইট উৎপাদন হয় কোন রাজ্যে? ওড়িশা রাজ্যে। তো ওড়িশাতেই কিন্তু এই কালাহান্ডি বক্সাইট খনিটা অবস্থিত আছে, যেটা ওড়িশা রাজ্যটা ভারতের সব থেকে বেশি বক্সাইট উৎপাদন করে থাকে। যারা TWS একাডেমি থেকে পড়ে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে ইচ্ছুক, তাদের জন্য TWS একাডেমিতে যে ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো। এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে। কমপ্লিট সিলেবাসে পুরো প্রিপারেশনটা তোমরা পাবে। অবশ্যই চ্যানেলে যদি তোমরা TWS একাডেমি সম্বন্ধে না জানো, TWS একাডেমি যে অ্যাপ আছে সেখানে চলে যাও। সেখানে গিয়ে আমাদের অ্যাপ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে এবং অ্যাপে কী ধরনের কোর্স করানো হয় সমস্ত কোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। দুটো আমি স্লাইড এখানে রেখেছি, দুটো স্লাইড দেখে তোমরা যে কোর্সটাতে পছন্দ সেই কোর্সটাতে ভর্তি হতে পারো এবং আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারো। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI এর লোগোতে আছে সিংহ, বাঘ, চিতা, হাতি। RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI 1935 সালে স্থাপিত হয়, তাই তো? কবে স্থাপিত হয় RBI? 1935-এ স্থাপিত হয়। আর RBI এর যে লোগো আছে, RBI এর লোগোতে একটা বাঘের কিন্তু আমরা প্রতীকী পাবো বা বাঘের চিহ্ন পাবো। নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? লোকাল হরমোন কোনটি? লোকাল হরমোন বা এটাকে আমরা বাংলাতে স্থানীয় হরমোনও বলে থাকি। লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে যদি না জানো তাহলে উত্তর করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। লোকাল হরমোন কাকে বলে ডিয়ার স্টুডেন্টস? তো আজকে জেনে রাখো লোকাল হরমোন কাকে বলে। যে সমস্ত হরমোন, আমি আবার বলছি ভালো করে শোনো, আমি লিখে দিই, ঠিক আছে? যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলেই উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থলের কাছে কার্য সম্পাদন করে। মানে কি? মানে হচ্ছে যে সমস্ত হরমোনগুলো যেখানে উৎপত্তি লাভ করে তার কাছাকাছি বা সেই স্থানেই কাজ করে থাকে বা সেখানেই সীমাবদ্ধ থাকে, তাকে আমরা বলে থাকি কি লোকাল হরমোন বলে থাকি। ওকে, তার থেকে বেশি দূরে সে কিন্তু বিস্তার লাভ করে না। তো এই হরমোনের এমন একটি উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে একটি লোকাল হরমোন। শুক্রাশয়ে থেকে এটা উৎপত্তি লাভ করে এবং সেখানে শুক্রাণু তৈরিতে কিন্তু সহায়তা করে থাকে, অর্থাৎ যেখানে উৎপত্তি লাভ করছে সেখানেই কাজ করছে। তো এটা টেস্টোস্টেরনটা একটা লোকাল হরমোন। এছাড়া আরও উদাহরণ আছে, যেমন হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন হরমোনটা ক্ষুদ্রান্ত্র থেকে নিঃসৃত হয়
সিক্রেটিন বলে যে হরমোনটা আছে, এটা কোথা থেকে নিঃসৃত হয়? ক্ষুদ্রান্ত্র আমাদের, সেখান থেকে নিঃসৃত হয় এবং সেখানে থেকেই কিন্তু সে ক্ষরিত হয়ে ক্ষুদ্রান্ত্রের কাছেই কাজ করে থাকে। তো এটাকে আমরা বলে থাকি কি সিক্রেটিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোনও একটা আছে, যেটাও কিন্তু একটা লোকাল হরমোনের উদাহরণের মধ্যে পড়ে থাকে। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের সবথেকে বড় মরুভূমি কোনটি? ওকে, 18 নম্বর প্রশ্ন, উত্তর করে ফেলো। ভারতের সবথেকে বড় মরুভূমি হচ্ছে থর মরুভূমি, এটা আমরা রাজস্থানে দেখতে পাই। ওকে, এর পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। একটি ভাইরাস একটি প্রোটিন শেলের ভিতরে একটি ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, এটিকে বলা হয় কি? একটি ভাইরাস যার প্রোটিন শেলের ভিতরে ডিএনএ এবং আরএনএ থাকে, বা ডিএনএ অথবা আরএনএ থাকে বা তা দ্বারা গঠিত হয়, এই ধরনের ভাইরাসকে আমরা কি বলে থাকি? একটি ভাইরাস একটি প্রোটিন শেলের ভিতরে একটি ডিএনএ আরএনএ দ্বারা গঠিত, এটিকে বলা হয়ে থাকে ক্যাপসিড। ক্যাপসিড অপশন এ। চাচানামা গ্রন্থ থেকে কি জানা যায়? চাচানামা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? আরবদের সিন্ধু বিজয়, আরবদের বঙ্গ বিজয়, আরবদের দাক্ষিণাত্য বিজয়, নাকি তুর্কিদের সিন্ধু বিজয়? চাচানামা গ্রন্থ থেকে জানা যায় আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে। আরবরা বা আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে। এটাই ছিল ভারতে প্রথম মুসলিম আক্রমণ। ভারতে প্রথম মুসলিম বা বাইরে থেকে মুসলিমরা যে আক্রমণ করেছিল, প্রথম আক্রমণ কোনটি ছিল? আরবদের সিন্ধু বিজয়টা, বা আরবদের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম, তার সেনাপতিত্বে 712 খ্রিস্টাব্দে তারা সিন্ধু বিজয় করেছিল। এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি চাচানামা গ্রন্থ থেকে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত। এটা 4 বছর চলেছিল এই পরিকল্পনাটি। এটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময়। কম্পাস তৃণভূমি পাওয়া যায় সাইবেরিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ভারত। কোথায় আমরা কম্পাস নামক এই তৃণভূমি দেখতে পাই? আচ্ছা, তৃণভূমির একটা লিস্ট আমি তোমাদের দিয়েছিলাম হয়তো, তো সেটা ভালো করে যারা দেখেছিল তারা এটা উত্তর করতে একদমই পারবে। কম্পাস বলে যে তৃণভূমি, এটা আমরা কোথায় দেখতে পাই? দক্ষিণ আমেরিকায় দেখতে পাই, বিশেষ করে ব্রাজিলে এদেরকে দেখা যায়। ব্রাজিলে দেখা যায় কম্পাস তৃণভূমি। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার, ওয়াট? অপশন সি, অ্যাম্পিয়ার ইজ রাইট অ্যান্সার। বিদ্যুৎ প্রবাহের একক। ওহম কিসের একক? ওহম হচ্ছে তড়িৎ রোধের একক। ওহম কিসের একক? রোধের একক হচ্ছে ওহম। ওহমটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। ভোল্ট কিসের একক বলো তো দেখি? ভোল্ট হচ্ছে এটা তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। আর ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। গুড। সো এগুলো হচ্ছে বিভিন্ন একক।
মৌলিক একক। এরপরে দেখি আমরা, মাফ করবে, এগুলো মৌলিক একক বলা হয় না অ্যাকচুয়ালি, যাই হোক একক এগুলো। এরপরে দেখি নিম্নলিখিত নেতাদের মধ্যে কে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। দ্বিতীয় গোলটেবিল বৈঠক বা দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স, এটাতে অংশগ্রহণ করেনি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1931 সালে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, তাই তো? তো এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিল কে? মহাত্মা গান্ধী অংশ নিয়েছিল। মহাত্মা গান্ধী একমাত্র ওই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই অংশ নেয়, ওকে। এবং এটাতে জাতীয় কংগ্রেসে অংশ নিয়েছিল, জাতীয় কংগ্রেস এবং মহাত্মা গান্ধী অংশ নিয়েছিল। এছাড়া সরোজিনী নাইডু অংশ নিয়েছিল, মদনমোহন মালব্যও অংশ নিয়েছিল, রাজেন্দ্র প্রসাদ অ্যাকচুয়ালি অংশ নেননি। তো অপশান ডি ইজ রাইট অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদ অংশ নেননি। বাকি সকলেই কিন্তু কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিল। সরোজিনী নাইডু মহিলাদের প্রতিনিধিত্ব করেছিল, ওকে গুড। এরপরে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয়? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়েছিল? 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। এই সময় হয়েছিল মহাবিদ্রোহ। তো মহাবিদ্রোহকে বিনয় দামোদর সাভারকর বা ভিডি সাভারকর তিনি তার গ্রন্থে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাস দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা, বাই।